এই গণভোটের আয়োজনের প্রস্তাবনাটা দিয়েছিল কে? খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। একটা যে বাস্তবতা, যে ঐকমত্য কমিশনে যে আলোচনাটা হয়ে এই জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, সেটা ওই আলোচনার টেবিলেই সমাধান হওয়ার উচিত ছিল এবং সেটাই এক্সপেক্টেড ছিল। সবাই সেটাই হলেই সবাই সমাধানটা পেত। কিন্তু এখানে আমার সহ আলোচক দুজনই এই কথাটা উল্লেখ করেছেন যে ওই আলোচনার টেবিলে এইটা কতটুকু বাস্তবায়ন হবে বা কিভাবে হবে সেইটা শেষ হয় নাই। হুদা ভাই যেটা বললেন যে এইটা ওনার যে বক্তব্য সেইটা উনি যেহেতু এখন নিজ দল বাদ দিয়ে বিএনপিতে একীভূত হয়ে গিয়েছেন, সেই কারণে ওনার দলীয় অবস্থান থেকে হয়তো ওনাকে এই কথাটা বলতে হচ্ছে যে এনসিপির এই বিরোধিতাটা কে উনি আসলে মেকি জিনিস মনে করছেন। উনি যেই শব্দটা উচ্চারণ করেছেন সেই শব্দটা ওনার নিজের যে রাজনৈতিক স্ট্যান্ড, যেই সংস্কারপন্থী স্ট্যান্ড, সেইটার বিরুদ্ধে যায়। এটা দুঃখজনক। ধরেন আপনি এইটাই হচ্ছে জোট করার একটা প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা হয়তো কোনো কোনো জায়গায় আমাদেরও ফেস করতে হতে পারে। এই যে ঐকমত্য কমিশনের আলোচনার টেবিলে যে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনাটা শেষ হলো না, এবং আমরা যখন সংবিধানের মৌলিক সংস্কার বিষয়ে, এটা তো খোদ সংবিধানেই লেখা আছে যে জন অভিপ্রায়ের ভিত্তিতে সংবিধানের সংশোধন করা সম্ভব, কিন্তু যেটা মৌলিক বিষয়সমূহ, সেই মৌলিক বিষয়সমূহ আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না, করলে সেটা বাতিলযোগ্য হবে। তাহলে এই মৌলিক সংস্কারটা কিভাবে করবেন? সেই জন্যই কিন্তু আমরা ওইখানে এই যে এলএফও করা এবং এর ভিত্তিতে গণপরিষদ করা, এই পরামর্শটা আমরা দিয়েছিলাম। আমি তো টেলিভিশনে দেখেছি, ভাইরা ওখানে উপস্থিত ছিল, কিন্তু ওই মুহূর্তে গণ অভিপ্রায়ই এবং জনগণের যে রায় সেইটাই মেইন, সেইটাই মূল, এই কথাটা বলে এই গণভোটের আয়োজনের প্রস্তাবনাটা দিয়েছিল কে? খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী। তখন তিনি ছিলেন একজন সংবিধান বিশেষজ্ঞ, ঐকমত্য কমিশনে বিএনপিকে প্রতিনিধিত্ব করা একজন ব্যক্তি, জনাব সালাউদ্দিন আহমেদ। এই যে উনি উনার নিজের প্রস্তাবনা অনুযায়ী গণভোটের আয়োজনের দিকে সবাইকে নিয়ে গেলেন, এবং কোনো অবস্থাতেই বাস্তবায়ন প্রক্রিয়া যে একটা আলোচনা শেষ হওয়ার জন্য উনি সুযোগটা কোনো অবস্থাতেই কাউকে দিলেন না। তার ফলশ্রুতিতেই কিন্তু আমরা প্রথমে জুলাই সনদটা স্বাক্ষর করি নাই, এবং আমাদের আন্দোলনের ভিত্তিতেই কিন্তু আলটিমেটলি এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এগুলো হয়েছিল। যেই গণভোট অধ্যাদেশের আইনি ভিত্তি দেওয়ার জন্য এই সংসদে কিন্তু এই অধ্যাদেশটাকে আইনে পাশ করার দরকার ছিল। দেখেন, সরকার কিন্তু এই যারা ক্ষমতাসীন আছেন তারা কিন্তু সব আইনকে অ্যাজ ইট ইজ, সব অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করে নাই, কিছু কিছু র্যাটিফাই মানে পরিবর্তন করে তারপরে র্যাটিফাই করেছে। এখন আপনি যদি বলেন যে গণভোট হয়ে গিয়েছে, এই অধ্যাদেশের আর দরকার নাই, কথাটা ভুল। আপনি ওইখানে লিখতে হবে, আপনাকে এটা আইনে পরিণত করতে হবে। আইনে পরিণত করতে হলে আপনাকে লিখতে হবে যে এইটা অত তারিখের গণভোটের আইনি ভিত্তি দেওয়ার জন্য অত তারিখ থেকে অত তারিখ কার্যকর এবং অত তারিখ পর্যন্তই এটা কার্যকর ছিল। এই একটা লাইন অ্যাড করে আপনি এই জিনিসটা আইনে পরিণত করলে তো এটা কার্যকারিতার নির্ধারিত দিন, অতদিন পর্যন্ত কার্যকর বলে এইটা আইনে পরিণত করলে এটা কোনো অসুবিধাই হইতো না। এই যে আজকে আন্দোলনের জায়গায় মানুষকে ঠেলে দিচ্ছে, এই যে সংস্কারের দাবি, এই যে নানান বিষয়ে দ্বিমতের অবস্থান, এটা কি এনসিপির অবস্থান, এটা কি জামাতের অবস্থান, এটা কি 11 দলীয় জোটের অবস্থান? না, এটা সারা বাংলাদেশের মানুষের অবস্থান। খোদ বিএনপি এবং বিএনপির সমমনা যারা আছেন, তাদের ভেতরে যারা আছে, তারা মুখ ফুটে বলতে পারছে না। একমাত্র একজন ব্যক্তি, কার প্রেসক্রিপশনে, এখন এখানে বললে ব্যক্তি বললে, বিএনপি যে অবস্থান এখন নিচ্ছে, এই সংস্কার বিরোধী অবস্থান। আপনাকে দুইটা উদাহরণ দেই, বক্তব্য হয়তো আপনার সময়ে স্বল্পতা আছে, তারপরও আমাকে এই কথাটা বলতেই হবে। দেখেন, বিএনপি নিজ ইশতেহারের 1 নম্বর ধারায়, 31 দফার 1 নম্বর ধারায় বলা আছে যে তারা যদি ক্ষমতায় যায় তারা সংস্কার পরিষদ করবে। ওটা কিন্তু তারা বুঝে শুনে ওইটা লিখেছে। কারণ তারা যখন ওটা লিখেছিল 31 দফা তখন ড্রাফট হয়, তখন তো তারা একা একা লিখে নাই, সাথে আরও তাদের ঐক্যের
যারা ছিলেন তারা একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন, যারা সাংবিধানিক যে মৌলিক পরিবর্তনগুলো প্রয়োজন এটা শুরু থেকে তারা জানতো এবং বুঝতো। সেই জায়গাটাতেই তারা কাজ করতে চেয়েছে বলে ওই 1 নম্বর দফায় কিন্তু লেখা আছে সংস্কার পরিষদ করবে। দেখেন এখন কিন্তু আর সংস্কার পরিষদ করতে চায় না, এখন চায় সংশোধন পরিষদ। মৌলিক পরিবর্তন সংশোধন করলে সেইটা অবশ্যই অবশ্যই যে কোনো সরকারের সময় যে কোনো আপনি সময় কি বাতিল বলতে হয়ে যেতে চাচ্ছেন যে পারে। বিএনপি ইচ্ছা করে দ্বিতীয়ত, আসলে জুলাই সনদের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে? অবশ্যই জুলাই সনদের কথা বলছি না, গণ রায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে, ওই জায়গাটা আমি আপনাকে এক্সপ্লেইন করছি। এই যে তারা জুলাই সনদের 30টা বিষয়ে সবাই ঐক্যমত হয়েছে, আর এই গণভোটটা হয়েছে 48টা সাংবিধানিক বিষয়ে, 30টা বিষয়ে সবাই ঐক্যমত হয়েছে। বাকি যেই বিষয়গুলোতে এক একটা পক্ষের নোট অফ ডিসেন্ট আছে, যেখানে এই যে উনারাও বলছিলেন যে ওই সময় পাঁচটা অ্যাড করা, পাঁচটা মানে সমঝোতার সাথে বাদ দেয়, ওই জিনিসটা কিন্তু হইতে দেয় নাই ভাই, ওই কথাটাই বলছি। আমি একটু ওই সৈয়দ আহসানুল হুদার ওই কাছে আসতে প্রশ্নটার চাই। উত্তর নেওয়ার জন্য গণভোট হয়েছে। আমি এক লাইনে শেষ করে দিচ্ছি। ওই 18টা যেটা আনডিসাইডেড ছিল, সেইটার জন্য বেসিক্যালি এই গণভোটে সরাসরি প্রশ্ন করা হয়েছে। সরাসরি প্রশ্নতে কি বলা হয়েছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা, দুদকের মতো প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, এমনকি বিচার বিভাগীয় স্বাধীনতা, সেগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে সরাসরি। উচ্চকক্ষে সাংবিধানিক সংস্কারের বিষয়ে যাবে, আপনার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, স্থানীয় সরকারের যে ইস্যুগুলো, এগুলোতে জনগণ সরাসরি মতামত দিয়েছে। সেইটা থেকে জনরায়, আপনি নিজে মুখে বলেছেন যে জনরায়ই প্রধান। আপনি এখন জনরায়ের বিপক্ষে কিভাবে অবস্থান নেন,